আসসালামু আলাইকুম। দ্বাদশ ব্যবসায় শিক্ষা শাখার সকল ছাত্রদের অনলাইন রেকর্ডিং ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা। উপস্থাপনায় আমি মোহাম্মদ আহসানুল হক, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। প্রথম অধ্যায় থেকে আজকের আলোচনার বিষয়বস্তু ব্যবস্থাপনার স্তর, ব্যবস্থাপনার সার্বজনীনতা, ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। এই তিনটি প্রশ্নের তিনটি বিষয়ের বস্তুর বিস্তারিত আলোচনা আমরা পরের স্লাইডটিতে করেছি। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে রেডি আছো, নোট করে নাও। কোনো প্রশ্ন থাকলে, কোনো বিষয় বুঝতে না পারলে অবশ্যই জানাবে। ব্যবস্থাপনার স্তর। স্তরের ভিত্তিতে ব্যবস্থাপনা তিন প্রকার। অনেক প্রকার ব্যবস্থাপনা রয়েছে। স্তরের ভিত্তি ব্যবস্থাপনা, কাজের ভিত্তিতে ব্যবস্থাপনা, কার্যভিত্তিক ব্যবস্থাপনা, বিভাগীয় ব্যবস্থাপনা, আরো অনেক ধরনের ব্যবস্থাপনা রয়েছে। তো আমরা আজকে আলোচনা করব স্তরের ভিত্তিতে ব্যবস্থাপনা। এই অধ্যায়ের স্তরের ভিত্তিতে ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনার স্তর বলতে কি বোঝায়? ব্যবস্থাপনার স্তর বলতে ব্যবস্থাপনার কার্যাবলী সম্পাদনের জন্য বিভিন্ন পর্যায়কে বোঝায়। ব্যবস্থাপনার স্তর বলতে ব্যবস্থাপনা কার্য সম্পাদনের বিভিন্ন পর্যায়কে বোঝায়। তোমরা জানো যে বিভিন্ন পর্যায় যেহেতু বলা হয়েছে, তার মানে কি কি পর্যায় রয়েছে? উচ্চ পর্যায়, মধ্য পর্যায়, মধ্যম পর্যায়, নিম্ন পর্যায় রয়েছে। এই পর্যায়গুলোর উপর ভিত্তি করে ব্যবস্থাপনাকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্য স্তরের ব্যবস্থাপনা, নিম্ন স্তরের ব্যবস্থাপনা। আসো উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্য স্তরের ব্যবস্থাপনা এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনা কি? উচ্চ স্তরের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের শীর্ষ স্তরের ব্যবস্থাপনা, যেখানে প্রতিষ্ঠানের জন্য নীতি নির্ধারণ, উদ্দেশ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি কাজ সম্পন্ন হয়ে থাকে। এই নীতি নির্ধারণ, প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, প্রতিষ্ঠান সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রতিষ্ঠানের উচ্চ স্তরের ব্যক্তিরা ছাড়া, উচ্চ স্তরের ব্যবস্থাপনা ছাড়া অন্য কোন স্তরের ব্যবস্থাপকরা নিতে পারে না। এই নীতি নির্ধারণ, উদ্দেশ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ উচ্চ স্তরের ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ প্রতিষ্ঠানের জন্য। কারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন, নীতি নির্ধারণ করেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেন? যারা উচ্চ স্তরে অবস্থান করেন, যেমন চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালনা পর্ষদ, মহাব্যবস্থাপক, আরো অনেকে আছেন যারা উচ্চ স্তরের ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে থাকেন, অবস্থান করেন। এই স্তরের ব্যবস্থাপকরা চিন্তনীয় এবং বা মানসিক পরিশ্রমটা বেশি করে থাকেন। কারণ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য নীতি তৈরি করা, নীতি নির্ধারণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। অন্য সকল ব্যক্তিরা কিভাবে কাজ করবে, প্রতিষ্ঠান পরিচালনা করবে, সে সংক্রান্ত নীতি, দিক নির্দেশনা তৈরি করে থাকেন উচ্চ স্তরের ব্যবস্থাপকরা। প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে থাকেন উচ্চ স্তরের ব্যবস্থাপকরা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেন, অর্থাৎ 5 বছর, 10 বছর, 15 বছর এরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেন। প্রতিষ্ঠান সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন উচ্চ স্তরের ব্যবস্থাপকরা। যেমন কি সিদ্ধান্ত? আগামী 3 দিন বন্ধ থাকবে, প্রতিষ্ঠান আগামী 3 দিন বন্ধ থাকবে। এই যে তারপর হচ্ছে ঈদের সময় তোমাদেরকে বোনাস, শ্রমিক কর্মচারীদেরকে বোনাস দেওয়া হবে, শুক্রবারও প্রতিষ্ঠান খোলা থাকবে। এই যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো উচ্চ স্তরের ব্যবস্থাপকরা নিয়ে থাকেন। এই কাজগুলো অত্যন্ত চিন্তনীয় বা মানসিক পরিশ্রম খাটিয়ে করে নিতে হয়। তাই এদের চিন্তনীয় মানসিক পরিশ্রম, চিন্তনীয়
বা মানসিক পরিশ্রমটা বেশি হয়ে থাকে। এই যে নীতি নির্ধারণ, উদ্দেশ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, পলিসি নির্ধারণ, এগুলো হচ্ছে প্রশাসনিক কাজ। এই কাজগুলো যেহেতু উচ্চ স্তরে ব্যবস্থাপনা করতে গৃহীত হয়ে থাকে, সম্পন্ন হয়ে থাকে, তাই এই স্তরকে অর্থাৎ উচ্চ স্তরকে প্রশাসনিক স্তরও বলা হয়। প্রশাসনিক স্তরে যারা অবস্থান করেন তাদেরকে বলা হয় প্রশাসক। তাহলে কি জানলাম যে উচ্চ স্তরে যারা অবস্থান করেন তারা হচ্ছেন চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালনা পর্ষদ, মহাব্যবস্থাপক। এনারা প্রশাসনিক কাজ করে থাকেন, চিন্তনীয় মানসিক পরিশ্রম করে থাকেন বেশি। এই স্তরে যারা অবস্থান করেন তারা তো ব্যবস্থাপক বটেই, এরা আবার প্রশাসকও বটে। ব্যবস্থাপনায় বলা হয়েছে এরা প্রশাসক, উচ্চ স্তরে যারা রয়েছে তারা প্রশাসক, ব্যবস্থাপক নয়। এরা যেহেতু লক্ষ্য নির্ধারণ করেন, উদ্দেশ্য নির্ধারণ করেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে থাকেন, এই পরিকল্পনা ভবিষ্যতে বাস্তবায়ন হবে, ভবিষ্যতের পরিস্থিতি কেমন দাঁড়াবে, নেগেটিভ পরিস্থিতি দাঁড়ালে সেটার মোকাবেলা কিভাবে করা যায়, সে সংক্রান্ত চিন্তা ভাবনা অনেক আগে থেকেই করতে হয়। এজন্য এই উচ্চ স্তরের ব্যবস্থাপকদের ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা বেশি থাকতে হয়। প্রতিষ্ঠানের অন্য কোনো পর্যায়ে অসুবিধা হলে, কোনো সমস্যা হলে সেই সমস্যা সমাধানের জন্য উচ্চ স্তরের ব্যবস্থাপকদের কাছে অধস্তনরা গিয়ে থাকেন। উচ্চ স্তরের ব্যবস্থাপকরা যেন দেখেই সেটি সমস্যা অনুধাবন করতে পারেন, সেজন্য তাদের সমস্যা অনুধাবনের দক্ষতা বেশি প্রয়োজন হয়। তাহলে প্রতিষ্ঠানের উচ্চ স্তরে যে ব্যবস্থাপকরা থাকেন তারা থাকেন, তারপরে হচ্ছে তারা কেমন পরিশ্রম করেন, শারীরিক পরিশ্রম বেশি করেন না মানসিক পরিশ্রম বেশি করেন, তারপর হচ্ছে তাদেরকে প্রশাসক কেন বলা হয়, তাদের কোন ধরনের দক্ষতা বেশি দরকার, সেগুলো আমরা আলোচনা করলাম। দেন মধ্যস্তরের ব্যবস্থাপনা। এ পর্যায়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উচ্চ স্তর এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনার সাথে সমন্বয় সাধন করে থাকে। উচ্চ স্তর কর্তৃক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিভাগীয় পরিকল্পনা গ্রহণ করে থাকেন। সাংগঠনিক কাঠামো অনুযায়ী যে স্তরটি আমরা 3টি স্তর দেখেছি, তোমরা দেখেছো যে মধ্যস্তরের ব্যবস্থাপকরা মাঝামাঝি জায়গায় অবস্থান করে, যার উপরে থাকে উচ্চ স্তর, নিচে থাকে নিম্ন স্তর। উচ্চ স্তর কর্তৃক যে সকল নীতি নির্ধারণ হয়, যে সিদ্ধান্ত গৃহীত হয়, যে লক্ষ্য বা উদ্দেশ্য গৃহীত হয়, পরিকল্পনা গৃহীত হয়, তা বাস্তবায়নের জন্য একটি প্রতিষ্ঠানে অনেকগুলো বিভাগ থাকে। এই বিভাগীয় ব্যবস্থাপকরা তাদের স্ব বিভাগীয় পরিকল্পনা তৈরি করে থাকেন মধ্যস্তরের ব্যবস্থাপকরা। এজন্যই মধ্যস্তরের ব্যবস্থাপক কারা, তারা হচ্ছেন শাখা ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপক বা সহকারী বিভাগীয় ব্যবস্থাপক যারা রয়েছেন, এরিয়া ম্যানেজার রয়েছেন, তারা এই মধ্যস্তরের ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেন। এরা উচ্চস্তর কর্তৃক যে সকল লক্ষ্য নির্ধারিত হয়ে থাকে, মধ্যস্তরের ব্যবস্থাপক ওই অনুযায়ী নিজেদের বিভাগীয় পরিকল্পনা তৈরি করে থাকেন। ধরে নাও উচ্চ স্তরের ব্যবস্থাপকরা 1 মাসে 3000 পেন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলো। আরেকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকরা 6000 পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলো। এখন উৎপাদন বিভাগ 3000-এর জন্য এক ধরনের পরিকল্পনা উৎপাদন বিভাগ করবে, আবার 6000-এর জন্য আলাদা একটি পরিকল্পনা গ্রহণ করবে। কারণ হচ্ছে 3000-এর জন্য যে সংখ্যক শ্রমিক, যে সংখ্যক মেশিন, যে সংখ্যক কাঁচামাল দরকার, 6000-এর জন্য তার চেয়ে দ্বিগুণ দরকার। এজন্য বিভাগীয় ব্যবস্থাপকরা উচ্চ স্তর কর্তৃক গৃহীত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিভাগীয় পরিকল্পনা গ্রহণ করে থাকেন। এই স্তরের ব্যবস্থাপকরা যেহেতু অনেক বেশি লোকের সাথে অবস্থান করেন, তাই এদের মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা বেশি দরকার। অর্থাৎ যারা মানুষদের সাথে বেশি অংশগ্রহণ করেন, উঠা বসা করেন, তাদেরকে বোঝার জন্য, জানার জন্য, তাদের সমস্যা অনুধাবনের জন্য মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা, ইন্টারপার্সোনাল স্কিল বেশি দরকার। ঠিক নিচের স্তরে যারা রয়েছে, নিম্ন স্তরের ব্যবস্থাপক, এরা যদি কোনো সমস্যায় পড়ে তাহলে মধ্যস্তরের ব্যবস্থাপকের কাছে যায়। মধ্যস্তরের ব্যবস্থাপকরা এই নিম্ন স্তরের ব্যবস্থাপকদের
সমস্যা যেন শুনেই বুঝতে পারেন, দেখেই বুঝতে পারেন, সেজন্য সমস্যা অনুধাবনের দক্ষতা বেশি প্রয়োজন হয়। তার মানে আমরা কি দেখলাম, যে মধ্যস্তরের ব্যবস্থাপকরা উচ্চ স্তর কর্তৃক গৃহীত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থাপকরা বিভাগীয় পরিকল্পনা গ্রহণ করেন। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি, যে উচ্চ স্তর কর্তৃক গৃহীত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বিভিন্ন বিভাগীয় ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার যে বিভিন্ন বিভাগীয় পরিকল্পনা গ্রহণ করে থাকেন, সেই স্তরের ব্যবস্থাপকদেরকে বলা হয় মধ্যস্তরের ব্যবস্থাপনা। পড়াশোনা দেখি, নিম্ন স্তরের ব্যবস্থাপনা কাকে বলে? যে স্তরের ব্যবস্থাপনা সরাসরি মাঠ পর্যায়ে শ্রমিক কর্মচারীদের সাথে থেকে কাজ আদায়ে প্রয়োজনীয় তদারকি করে থাকে, সেই স্তরকে নিম্ন স্তরের ব্যবস্থাপনা বলে। তাহলে আমরা কি দেখলাম, যে উচ্চ স্তর কর্তৃক গৃহীত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য মধ্যস্তরের ব্যবস্থাপকরা বিভাগীয় পরিকল্পনা গ্রহণ করেন, এরিয়া ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনা নিম্ন স্তরের ব্যবস্থাপক যারা রয়েছে তাদের উপর ছুড়ে দেন, তাদের মাধ্যমে বাস্তবায়ন করেন। এই নিম্ন স্তরের ব্যবস্থাপনা কাকে বলে? যে নিম্ন ব্যবস্থাপনা স্তরের যে স্তরের ব্যবস্থাপকরা সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে, ওয়ার্কারদের সাথে অবস্থান করে তাদেরকে নিয়মিত তদারকি করে কাজ আদায়ে সচেষ্ট থাকেন, সেই স্তরের ব্যবস্থাপকদেরকে বলা হয় নিম্ন স্তরের ব্যবস্থাপক। উচ্চ স্তরের ব্যবস্থাপকরা শ্রমিক কর্মচারীদের সাথে তেমন সম্পর্ক নেই। মধ্যস্তরের ব্যবস্থাপকরাও সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে অংশগ্রহণ করে না, কিন্তু নিম্ন স্তরের ব্যবস্থাপক যারা রয়েছে তারা সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে অবস্থান করে তাদের কাজ তদারকি করে ভুলভ্রান্তি সংশোধন করে দিয়ে বিভিন্ন হচ্ছে তদারকি করে সুপারভাইজ করে তাদের মাধ্যমে কাজ আদায় করে নেন। কারণ একজন ব্যবস্থাপকের কাজই হচ্ছে অধস্তনদেরকে দিয়ে কৌশলে কাজ উদ্ধার করে নেয়া, আর সেই কাজটি নিম্ন স্তরের ব্যবস্থাপকরা সরাসরি করে থাকেন। কারা থাকেন এখানে? সুপারভাইজার, লাইনম্যান, ফোরম্যান না কর্মনায়ক, অর্থাৎ সরাসরি শ্রমিক কর্মচারীদের কাছ থেকে কাজ আদায় যে সকল ব্যবস্থাপক কাজ করেন, তাদের মধ্যে রয়েছেন সুপারভাইজার, লাইনম্যান, ফোরম্যান, কর্মনায়ক, এনারাও ব্যবস্থাপক। এরা যেহেতু সরাসরি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন মেশিনারিজ চালাতে হয়, তাই এদের কারিগরি দক্ষতা বেশি দরকার। এরা যেহেতু অনেক শ্রমিক কর্মচারীদের মধ্যে অংশগ্রহণ করে কাজ আদায় করে নেন, তাই এদের মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতাও বেশি প্রয়োজন হয়। তাহলে আমরা কি দেখলাম, যে ব্যবস্থাপনার তিনটি স্তর রয়েছে: উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। উচ্চ স্তরের ব্যবস্থাপক কাকে বলে, ব্যবস্থাপনা কাকে বলে, মধ্য স্তরের ব্যবস্থাপনা কাকে বলে, নিম্ন স্তরের ব্যবস্থাপনা কাকে বলে, মুখস্থ করতে হবে। ঠিক উচ্চ স্তরে কারা থাকেন যদি প্রশ্ন করি? ক্রয় ব্যবস্থাপক কোন স্তরের ব্যবস্থাপক? মহাব্যবস্থাপক কোন স্তরের ব্যবস্থাপক? ফোরম্যান কোন স্তরের ব্যবস্থাপক? এরকম ছোট ছোট প্রশ্ন এমসিকিউ আকারে আসতে পারে। সেই সাথে সাথে কারিগরি দক্ষতা সবচেয়ে বেশি কোন স্তরে ব্যবস্থাপনার দরকার? সমস্যা অনুধাবনের দক্ষতা সবচেয়ে কার বেশি দরকার? প্রশ্নের উত্তরগুলো বের করো। দেখি ব্যবস্থাপনার সার্বজনীনতা। আমরা লিখেছি ব্যবস্থাপনার সার্বজনীনতা বলতে সর্বত্রই ব্যবস্থাপনা জ্ঞানের আবশ্যকতা, গ্রহণযোগ্যতা বা প্রয়োগযোগ্যতা বোঝায়। ব্যবস্থাপনার জ্ঞান, জ্ঞান বলতে ব্যবস্থাপনার প্রক্রিয়া, নীতি, পদ্ধতি, এগুলোকে বলা হয় ব্যবস্থাপনার জ্ঞান। সর্বত্রই বলতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক, অর্থাৎ একজন ব্যক্তির জন্য যেমন প্রয়োজন, পারিবারিক যে সকল পরিবারের জন্য প্রয়োজন, সামাজিক প্রতিষ্ঠানগুলো যে প্রয়োজন, জাতীয় প্রতিষ্ঠানগুলো জন্য যেমন প্রয়োজন, তেমনি আন্তর্জাতিক যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেখানেও এই ব্যবস্থাপনার জ্ঞান
প্রয়োগ করতে হয়। কারণ প্রত্যেকটি ব্যক্তি থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে হয়। এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনার জ্ঞান অবশ্যই প্রয়োগ করতে হয়। তা না হলে ওই প্রতিষ্ঠানটি তার নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে পারে না। তো ব্যবস্থাপনা প্রক্রিয়া বলতে কি বোঝানো হয়? প্রক্রিয়া রয়েছে পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এই কাজগুলো ধারাবাহিকভাবে একটির পর আরেকটি সম্পাদন হয়ে থাকে। তার কারণ উচ্চস্তর কর্তৃক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য, লক্ষ্য বাস্তবায়ন করার জন্য ব্যবস্থাপনার মধ্যস্তরের ব্যবস্থাপকরা এই পরিকল্পনা থেকে পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এই কাজগুলো করে থাকেন এবং একটির পর আরেকটি সম্পন্ন হয়ে থাকে। তাই এটি ব্যবস্থাপনা প্রক্রিয়া বলা হয়। নীতি, হেনরি ফোর্ড বলেছেন এই ব্যবস্থাপনার কাজগুলো সম্পন্ন করার জন্য 14টি নীতি অবশ্যই অনুসরণ করতে হয়। তা না হলে একজন ব্যবস্থাপকের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন না। ঠিক পদ্ধতিও, কোন পদ্ধতিতে কাজ করলে ব্যবস্থাপক তার কাজগুলো সুষ্ঠুভাবে অতি দ্রুত অল্প সময়ে সম্পন্ন করতে পারবেন। আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে গ্রিক দার্শনিক সক্রেটিস তিনি বলেছেন ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, অর্থাৎ ব্যবস্থাপনা সার্বজনীন। কেন বলেছেন? যে ব্যবস্থাপনার যে জ্ঞান, অর্থাৎ ব্যবস্থাপনা প্রক্রিয়া, নীতি, পদ্ধতি ইত্যাদি ব্যক্তি থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক সব প্রতিষ্ঠানে প্রয়োগ না করলে ওই ব্যক্তি, ওই প্রতিষ্ঠানগুলো লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে পারেন না। যেহেতু সব জায়গায় এই জ্ঞানের প্রয়োগ রয়েছে, তাই তিনি বলেছেন ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, ব্যবস্থাপনা সার্বজনীন। 2500 বছর পরে এসে হেনরি ফেওল, আমরা যদি 2400 বছর পরে বলি, অর্থাৎ আজ থেকে আরো 100 বছর পূর্বে হেনরি ফেওল, হেনরি ফেওল আধুনিক ব্যবস্থাপনার জনক, টেলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, পিটার এফ ড্রাকার এই অভিমতকে সমর্থন করেন। এনারা বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদ। আশা করি বুঝতে পেরেছো। পরের টপিক, ব্যবস্থাপনা উৎপত্তি ও ক্রমবিকাশ। ব্যবস্থাপনার উৎপত্তি কবে হয়েছে তা বলা যায় না। তবে আমরা যখন 6M পড়েছি তখন একটা এম মানে হচ্ছে মেন, অর্থাৎ ম্যানের প্লুরাল ফর্ম, মানুষ, অনেকজন মানুষ যখন একত্রিত হয় একটি লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, তখনই ব্যবস্থাপনার প্রয়োজন সবচেয়ে বেশি দেখা দেয়। তো প্রাচীনকাল থেকে মানুষ যখন একত্রে কোনো একটি লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য অনেক লোক একত্রিত হয়েছে, তখন তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়েই ব্যবস্থাপনার তখন থেকে উৎপত্তি হয়েছে, তখন থেকে দেখা গিয়েছে। আজ আমরা ব্যবস্থাপনার যে রূপ দেখতে পাচ্ছি তা একদিনই তৈরি হয়নি। এটি ধাপে ধাপে অনেক যুগ পেরিয়ে আজকের এই উন্নত ব্যবস্থাপনা পেয়েছি। এই ব্যবস্থাপনার উৎপত্তির সময়কালকে 5টি যুগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগের ব্যবস্থাপনা, মধ্যযুগের ব্যবস্থাপনা, শিল্প বিপ্লব যুগের ব্যবস্থাপনা, শিল্প বিপ্লব পরবর্তী যুগের ব্যবস্থাপনা এবং আধুনিক যুগের ব্যবস্থাপনা। প্রাচীন যুগের ব্যবস্থাপনা কি? যিশু অর্থাৎ ঈসা আলাইহিস সালাম জন্মের 5000 বছর পূর্বে সময় থেকে শুরু করে যীশু খ্রিস্টের জন্ম পর্যন্ত এই 5000 বছর প্রাচীন যুগ হিসেবে ব্যবস্থাপনার প্রাচীন যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। এই সময় বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল: মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, ভারতীয় সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতাগুলো গড়ে ওঠার পেছনে অনেক লোকের পরিশ্রম গিয়েছে, অনেক ব্যক্তির অক্লান্ত পরিশ্রমের ফলে নীতি প্রয়োগ করে পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন সংক্রান্ত কাজগুলো সম্পন্ন করে এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল। এরপরে মধ্যযুগের ব্যবস্থাপনা।
যীশু খ্রিস্টের জন্মের পর থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগের ব্যবস্থাপক। এই মধ্যযুগের ব্যবস্থা এই 1750 বছর আল ফারাবি, ইমাম গাজ্জালি, লুকা পেসুলি, থমাস মুর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের 4 জন খলিফা সহ অনেক ব্যক্তি মাধ্যমে পৃথিবীতে অনেক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের পেছনে অনেক পরিকল্পনা করতে হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংগঠন সংক্রান্ত অনেক কাজ করতে হয়েছে। তারপর আসলে দেখি শিল্প বিপ্লব যুগের ব্যবস্থাপনা। আসলে ব্যবস্থাপনা শুরুই হয় আমাদের আধুনিক যুগের ব্যবস্থাপনা যেটা বলি সেটার সূচনা হয়েছে শিল্প বিপ্লব যুগের থেকে। 1750 থেকে 1850 এই 100 বছর বলা হয় শিল্প বিপ্লব যুগ। ব্রিটেনে অর্থাৎ যুক্তরাজ্যে এই 100 বছরে শিল্পের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। এখানে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। শিল্প বিপ্লব বলতে উৎপাদনের বিপ্লবকে বোঝায়। অর্থাৎ 1750 সালের পূর্বে মানুষ ব্যক্তিকেন্দ্রিক ছিল, ঘরে বসে উৎপাদন করত। এগুলো ছেড়ে যখন মানুষ একটি শিল্প প্রতিষ্ঠানে পরিশ্রম দেওয়া শুরু করেছে, সমস্ত উপকরণগুলোকে একত্রিত করা হয়েছে, সমস্ত শক্তিগুলোকে একত্রিত করে উৎপাদন শুরু হয়েছে, তখন আগে ব্যক্তি পর্যায়ে যে উৎপাদন হতো তার চেয়ে শত শত গুণ বেশি উৎপাদন শুরু হয়। এই যে উৎপাদনের যে পরিবর্তন, বিপ্লব, এটাকে বলা হয় শিল্প বিপ্লব। এই 100 বছরে তা হয়েছে। এই সময় যে ব্যবস্থাপকরা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা হচ্ছেন জেমস স্টুয়ার্ট, অ্যাডাম স্মিথ, রবার্ট ওয়েন, চার্লস ব্যাবেজ, জেমস ওয়ার্ড। এনারা এই ব্যবস্থাপনার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। তারপরে পরের 100 বছর অর্থাৎ 1850 থেকে 1850 থেকে 1950 এই 100 বছর হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী যুগ হিসেবে বিবেচনা করা হয়। আসলে আধুনিক চিন্তা ভাবনা, পজিটিভ চিন্তা ভাবনা সংক্রান্ত ব্যবস্থাপনার আবির্ভাব ঘটে আমাদের শিল্প বিপ্লব পরবর্তী যুগের। এই সময় যে ব্যবস্থাপকরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হেনরি ফিওল, এফ.ডব্লিউ. টেলর, হেনরি এল. গ্যান্ট, মেরি পার্কার ফলেট, হুগো মুনস্টার, ফ্রাঙ্ক বি. গিলব্রেথ, লিলিয়ান এম. গিলব্রেথ, এলটন মিও, চেস্টার এ. বার্নার্ড, অলিভার শেলডন। এনারা শিল্প বিপ্লব পরবর্তী যুগে বেশ ব্যবস্থাপনার উন্নয়নে অনেক বেশি অবদান রেখেছেন, অনেক গবেষণা করেছেন। বলতে পারি আজকের যে ব্যবস্থাপনা আমরা দেখি, আধুনিক ব্যবস্থাপনা দেখি, সেই ব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে আমাদের এবং ব্যাপক পরিবর্তন হয়েছে শিল্প বিপ্লব পরবর্তী যুগে এই 100 বছরে। এরপরে আধুনিক যুগের ব্যবস্থাপনা 1950 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে ব্যবস্থাপনা সেটিকে বলা হয় আধুনিক যুগের ব্যবস্থাপনা। এই অত্যন্ত একেবারেই পজিটিভ, মানুষকে উৎসাহমূলক, উদ্দীপনামূলক যে ব্যবস্থাপনার আবির্ভাব ঘটেছে, এই আবির্ভাবের পেছনে, উদ্ভূতের পেছনে, উন্নয়নের পেছনে আব্রাহাম হ্যারল্ড মাসলো, ডগলাস ম্যাকগ্রেগর, ফ্রেডেরিক হার্টসবার্গ, পিটার এফ ড্রাকার, আরো অনেক ব্যবস্থাপক অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের এই ব্যবস্থাপনার এই পরিশ্রমের ফলে আজকের আমরা আধুনিক ব্যবস্থাপনা পেয়েছি। এখান থেকে পড়তে হবে কয়টি যুগ রয়েছে, কোন যুগের সময় কত, কোন যুগে কি আবির্ভাব ঘটেছে। যেমন যদি বলি মিশরীয় সভ্যতা কোন যুগের ব্যবস্থাপনার গড়ে উঠেছে, লুকা পেসুয়েলি কোন যুগের ব্যবস্থাপক, রবার্ট ওয়েন কোন যুগের ব্যবস্থাপক, হেনরি ফিওল কোন যুগের ব্যবস্থাপক, পিটার এফ ড্রাকার কোন যুগের ব্যবস্থাপক, শিল্প বিপ্লব কোথায় ঘটেছিল, শিল্প বিপ্লব বলতে কি বোঝায়, এরকম অনেক প্রশ্ন এই অংশটুকু থেকে হবে। আমরা পার্ট 1, পার্ট 2 প্রথম অধ্যায় থেকে পার্ট 1, পার্ট 2 তে যা আলোচনা করেছি এর উপর ভিত্তি করে আমরা লেকচার 3 তে আমরা ক্রিয়েটিভ কোশ্চেন এবং মাল্টিপল চয়েস কোশ্চেন আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। লেকচার দুটি শোনো, নোট করো, বাসায় পড়াশোনা শুরু করো। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।